আসসালামু আলাইকুম ক্লাস 9 এর সুপার স্টুডেন্টসরা, কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে মূলত আমি তোমাদের এই ডেমো ক্লাসটাতে থাকছি, তোমাদের প্রাপ্তি আপু। অনেকে হয়তোবা আগে দেখেছো, যারা ক্লাস 8 এ ছিলে বা 8 এর ক্লাসগুলো করেছো ফেসবুকে, তাদের সাথে হয়তোবা আমার পরিচিতি অনেক, বা হচ্ছে যারা এখন আমাদের এসএসসি 28 গ্রুপে যারা আছো তাদের সাথেও নিশ্চয়ই গ্রুপে আপুকে অনেকবার তোমরা দেখেছো। আপু অনেক রিল পোস্ট করেছি তোমাদের জন্য। তো আমার পুরো নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ফারুকী, কিন্তু তোমাদের কাছে হচ্ছে প্রাপ্তি আপু, ডাকনাম আমার প্রাপ্তি। তো আজকে মূলত তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হওনি তাদের জন্যই মূলত আজকের ক্লাসটাতে আপু তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ এবং টিস্যুর প্রথম যে অংশটুকু সেটার কনসেপ্ট ক্লিয়ার করব, সিকিউ শিখাবো, এমসিকিউ কোনগুলো আসে এখান থেকে সেটা বলে দিব। এছাড়া তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক এবং যারা অনলাইন ব্যাচে ভর্তি হবে আগামীতে, তাদের জন্য কি কি থাকছে, মূলত আমরা কোন কোন অপরচুনিটি বা ফ্যাসিলিটি তোমাদেরকে দিচ্ছি, সবকিছুই কিন্তু আপু আজকের ক্লাসে বলে দিব। এবং তোমরা কোথায় সব ফ্যাসিলিটি পাবে বা অপরচুনিটি গুলা তোমরা নিতে হলে কিভাবে কি এনরোল করতে হবে, এর পাশাপাশি তোমাদের জন্য যে একটা বিশাল বড় হেল্পিং হ্যান্ড যেটা হচ্ছে মাস্টার বুক, সেই মাস্টার বুকটাও কিন্তু কিভাবে তোমরা পাবে এবং কি কি থাকছে সেটার ভিতর সবকিছু কিন্তু আপু আজকের ক্লাসটাতে বলে দিব। তো আমাদের যারা ফ্রেন্ড আছে, যারা আজকে ফ্রেন্ডরা মিলে ডিসিশন নিয়েছিলাম যে সবাই মিলে আজকে ক্লাসটা করব, ঝটপট একটু জয়েন করে ফেলি। আর হচ্ছে কমেন্ট বক্সটা কয়েকদিনের জন্য একটু অফ রাখা হচ্ছে, কারণ কি কমেন্টে এমন কিছু কমেন্ট চলে আসে যার জন্য বাকি স্টুডেন্ট তোমরা যারা ক্লাস করো তাদের মনোযোগে একটু অসুবিধা হয়ে যায়। এর জন্য কমেন্ট বক্সটা আপাতত অফ আছে। আপু পোলের মাধ্যমে তোমাদের সাথে কথা বলবো। তো খুব কম সংখ্যককে দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ খুব দ্রুত সবাই জয়েন করে ফেলবে। আমরা একটু আমাদের ফ্রেন্ডদেরকে বলবো যেন ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলে আজকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো যারা আছো তারা একটু আমাকে নিশ্চিত করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? একটু পোলের মাধ্যমে আপুকে আমরা জানিয়ে দিই। ওকে, আচ্ছা। তো আজকের যে ক্লাসটা সেখানে আমরা কি কি পড়বো, মূলত আমরা আমাদের যে কোষটা, এই যে তুমি পুরো শরীরটাকে দেখতে পাচ্ছ, এই পুরো শরীরটা মূলত কি দিয়ে তৈরি হয় বলতো? অনেকগুলা ছোট ছোট ক্ষুদ্রাকার বক্স, যেগুলোকে আমরা বলে থাকি কোষ। এই কোষগুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে পুরো আমাদের পুরো মাথা থেকে পা পর্যন্ত শরীরটার কিন্তু সৃষ্টি করেছে। এই যে দেখো হাতটা, এই হাতটা কিভাবে তৈরি হয়েছে? অনেকগুলা কোষ মূলত এর সাথে যুক্ত হয়ে হয়ে আমার পুরো হাতের গঠনটা তৈরি করেছে। এবং একই সাথে আমাদের যে বাকি টপিক গুলো আছে, কোষের যে প্রকারভেদ, আমরা যখন বাহিরে যাই আমরা কি কি দেখি? একটা দেখি আমরা গাছপালা দেখি, আরেকটা হচ্ছে আমরা নিজেদেরকে দেখি, এবং একই সাথে পশু পাখি দেখি। তাহলে তারা কি? পশু পাখি এবং আমরা কি? প্রাণী কোষ, তাই না? তাহলে আমরা যে কোষের যে পার্থক্যটা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, সেটা নিয়েও আলোচনা করব। এবং একই সাথে আমরা কিছু অঙ্গাণু নিয়ে এবং কোষগুলো দেখতে কেমন হয় সেটা নিয়েও আলোচনা করব। এবং একই সাথে আমরা কোষ প্রাচীর নিয়েও আলোচনাটা করব আজকের ক্লাসটাতে। ওকে, তো আমার পরিচয় হচ্ছে, আমার পুরো নাম সিদরাতুল মুনতাহা ফারুকী প্রাপ্তি, তোমাদের প্রাপ্তি আপু। অণুজীব বিজ্ঞান বা এমন কিছু জিনিস যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এই অণুজীব গুলা আমাদের শরীরের কিন্তু অনেক ক্ষতি করে থাকে। তো এইগুলা নিয়ে আপু আলোচনা করি, কিভাবে এদের থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে ওষুধ তৈরি করা যায়, কোন ওষুধটা ভালো কাজ করবে, বা একটা ভ্যাকসিন যে আমরা দিই সেগুলা কিভাবে কাজ করে, সেগুলা নিয়ে আপু কাজ করি। তো মাইক্রোবায়োলজিস্ট বলা যেতে পারে। তো তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা আমাদের সাথে নতুন, আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু এমন ভাবে আমরা প্ল্যান করে থাকি যেন তোমাদের কোথাও যে তোমরা কোনো কিছুতে না আটকিয়ে যাও, বা তোমাদের কোনো যেন অসুবিধা না হয়। যেমন দেখো এখানে ম্যাথের জাস্ট একটা ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ম্যাথ নিয়ে তোমরা একটু বেশি ভয় পাও। দেখো ম্যাথের এই যে ক্লাসগুলোতে প্রত্যেকটাতে দেখো ভাগ ভাগ করে দেওয়া আছে। এখন ভাগ ভাগ করে কেন দেওয়া আছে?
প্রত্যেকটা ক্লাসে তোমাদের প্রত্যেকটা ম্যাথ কিন্তু হাতে ধরে ধরে করে দেওয়া হয়, এবং কোন ম্যাথগুলা বেশি গুরুত্বপূর্ণ, সেগুলা শর্টকাট কি, বা কোন ম্যাথগুলা পরীক্ষাতে বেশি আসে, সবকিছু তোমার প্রিপারেশনটা 100% ঠিক হওয়ার জন্য যা যা প্রয়োজন তোমরা এই অনলাইন ক্লাসগুলো করলে কিন্তু সবকিছু পেয়ে যাবে। বায়োলজির কথায় যদি আসি, বায়োলজির প্রত্যেকটা টপিক আমি, শফিক ভাইয়া বা প্রীতি আপু আমরা এমন ভাবে পড়াই যেন তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। একদম বেসিক থেকে আমাদের পড়ানো আমরা পড়িয়ে থাকি, এবং একটা চ্যাপ্টার এমন না যে ইউজুয়ালি যে জিনিসটা দেখা যায় একদিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে ফেলে। আমাদের ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ভাগ ভাগ করেছি। কেন? যেন ওই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক A to Z প্রত্যেকটা টপিক তোমরা যেন ক্লিয়ারলি বুঝতে পারো। এবং দেখো ম্যাথের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই, পর্ব 1 পর্ব 2 1 2 করে ভাগ করা আছে যেন তোমরা প্রত্যেকটা অঙ্ক ঠিকভাবে বোঝো। একইভাবে ইংরেজি বলো, বাংলা বলো, বিজিএস বলো, তারপর তোমাদের ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সবকিছুর প্ল্যানিং কিন্তু এভাবে করা। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা আলাদা আলাদা করে ভাগ করি এবং প্রত্যেকটা টপিকে আমাদের চেষ্টা থাকে যেন তোমরা পারফেক্টলি বুঝতে পারো। ঠিক আছে? এবং এখন দেখো তোমাদের পড়াশোনা, যেহেতু আমাদের পড়াশোনাটা এখন মডার্ন পড়াশোনা হয়ে গেছে, আমরা টিচাররা তো তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় ক্লাস নেই বা ডাউট সলভে থাকি, কিন্তু 24 ঘন্টা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রাত 3টা বাজে তো তুমি কল দিলে আপুকে পাবা না বা ভাইয়াকে পাবা না। তো তখন তোমার সেই কনফিউশনটা বা তোমার মধ্যে যদি কোনো একটা কিছু নিয়ে মানে মনে হয় যে এটা কি এটা হবে নাকি ওটা হবে, এই দ্বিধাদ্বন্দ্ব গুলা দূর করার জন্য তোমাদের জন্য একটা বেস্ট ফ্রেন্ড আমরা নিয়ে আসছি, যে হচ্ছে তোমাদের স্টাডি পার্টনার, সে 10-10। ঠিক আছে? 10-10 এর কাছে তুমি 24 ঘন্টার মধ্যে যখন প্রশ্ন করো সে কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর দিবে। আমরা এটার পরিধি আস্তে আস্তে বৃদ্ধি করছি। তো যেহেতু 9-10, চলো আমরা এটা কিভাবে পাই, চলো একটু আপু দেখাই। ওকে, দেখো তুমি যখন আমাদের একদম মেইন পেজে চলে যাবে, বা তুমি এখান থেকে যখন তোমার ক্লাসটা নির্বাচন করলে একদম মেইন পেজে যাওয়ার পর তুমি তোমার এখান থেকে শুরুতে একদম ক্লাসটা তুমি নির্বাচন করে ফেলবে। সেখানে এই যে ক্লাসের এই অপশনটাতে গেলে এই যে নবম শ্রেণীতে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর তুমি এই যে 10 মিনিট স্কুলের এই লোগোটাতে যখন ক্লিক করলে দেখো কি চলে আসছে, শুভরাত্রি। যে তোমাদের এখানে চলে আসবে মূলত নবম শ্রেণী, তোমরা যেহেতু বিজ্ঞানের ক্লাস, বায়োলজি তো বিজ্ঞান। এখানে গেলে দেখো তোমাদের জন্য যা যা আমরা রেডি করে রেখেছি সবগুলো অপশন পেয়ে যাবা। এগুলো হচ্ছে শর্টকাট স্কিল। এর মধ্যে দেখো একদম শুরুতেই কিন্তু 10-10 আছে, তুমি কোন কোন কোর্স নিয়েছো সেটা তুমি পেয়ে যাচ্ছ, ফুল রুটিনটা তোমার কোন দিন কোন সময়ে কোন ক্লাস হবে সবকিছু পেয়ে যাচ্ছ, ফ্রি বুকিংও তুমি দিতে পারছো, এবং তোমার লার্নিং রিপোর্টটা একটু আপু আগে দেখিয়ে নি। লার্নিং রিপোর্টটা কি, তুমি যখন ক্লাসটাতে ঢুকবে তোমার সবকিছু ডিটেলস কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। তুমি ক্লাসে কতক্ষণ উপস্থিত ছিলে, তোমার ক্লাসে কি পরিমাণে কয়টা উত্তর তুমি ঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, তোমার ডেইলি এক্সাম কেমন হয়েছে, সবকিছুই দেখো। লিখিত পরীক্ষায় তুমি কত পাচ্ছ, পরীক্ষাতে কত পাচ্ছ, কুইজের ব্যাপারটা হচ্ছে আমরা ক্লাসটা যে করলাম, ক্লাসের প্রত্যেকটা টপিক আমি ঠিক মতো বুঝেছি কিনা সেটা যাচাইকরণের উপায় কি, ক্লাসের মধ্যে তো আমরা তোমাদেরকে প্রত্যেকটা টপিক পড়ানোর পর একটা করে এমসিকিউ পোল দিব, যেটার মাধ্যমে তুমি তো যাচাই করে নিতে পারছোই ক্লাসের মধ্যে, এবং কমেন্টে বা তোমাদের ডাউট সলভের জন্য যে টিচার আছে তাকেও তুমি জানিয়ে প্রবলেমটা তো সলভ করতে পারছো। এখন তোমার পড়ানো বুঝাটা কতটুকু হয়েছে সেটা নিশ্চিত করবো কিভাবে, প্রত্যেকটা ক্লাসের পর তোমাদের একটা করে ডেইলি এক্সাম থাকবে, মূলত এমসিকিউ থাকবে 20টা 25টার মতো, সেটার মাধ্যমে তুমি কিন্তু যাচাই করে নিতে পারো যে আজকের ক্লাসের টপিকগুলো তুমি বুঝতে পেরেছো কিনা। এরপরও যদি তুমি কোনো বিষয়ে কনফিউজ থাকো তুমি ডাউট সলভ করতে পারো, এবং একই সাথে যদি আরো ভালোভাবে জানতে চাও বা টিচার যদি সেই সময় অ্যাভেলেবেল না থাকে সেই সময় তুমি কি করতে পারো, তুমি কিন্তু তোমার এই যে টিচারের কাছে যে তোমার যে বেস্ট ফ্রেন্ড 10-10 এর কাছে চলে যেতে পারো। এই যে দেখো 10-10 কি কিউট। ওকে, এখন অবধি তোমাদের হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি আছে, কিছুদিনের মধ্যে বায়োলজি, ম্যাথ, ইংরেজি, বাংলা, সমাজ সবকিছু অ্যাড হয়ে যাবে। যে কোনো প্রবলেমে ও তোমাদের পাশে থাকবে। ঠিক আছে? ওকে, তোমরা বুঝলাম যে আমাদের লার্নিং ইম্প্যাক্টটা কিভাবে কি করব আমরা।
লার্নিং রিপোর্টটা কি থাকছে, যে তুমি কতটুকু শিখলে, তোমার এক্সাম রেজাল্টটা কি হলো, এবং প্রতি মাসের শেষে তোমরা যারা অনলাইন ব্যাচে আমাদের সাথে যুক্ত থাকছো তোমাদের জন্য কিন্তু আমরা হচ্ছে একটা ওকে, এবং তোমরা যারা আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত থাকছো তারা কিন্তু প্রতি মাসের শেষে একটা রিভিশন ক্লাস পাচ্ছ। অর্থাৎ তুমি পুরো মাসে প্রতিটা বিষয়ে যা যা পড়েছো সবকিছুর উপর তোমাকে একটা ওভারভিউ আমরা দিয়ে দিব। সেখানে তার আগে ওই ক্লাসটা শুরু হওয়ার 24 ঘন্টা আগে তোমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে, পেইড স্টুডেন্ট যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবে তাদের জন্য একটা আলাদা করে ফেসবুক গ্রুপ আছে। সেখানে তুমি যুক্ত হলে দেখবে তোমার ওই ক্লাসটা শুরু হওয়ার ঠিক 24 ঘন্টা আগে তোমার টিচার একটা ভিডিওর নিচে একটা ফর্ম দিয়ে দেয় কমেন্টে। সেই ফর্মটা ফিল আপ করে তুমি কিন্তু তোমার সমস্যাগুলো টিচারকে জানিয়ে দিতে পারো যে কোন বিষয়ে কোন টপিকে তোমার প্রবলেম আছে। টিচার ঠিক পরের দিন যখন এই ক্লাসটা নিবে তোমার প্রবলেমগুলো কিন্তু টিচার সলভ করে দিবে। এবং একই সাথে তোমাদের ক্লাসটা যখন আমরা নিই পিছনেও কিন্তু আরেকজন টিচার থাকে যে কিনা পুরো ক্লাসটা জুড়ে এবং ক্লাসের শেষ হওয়ার আরো কিছুক্ষণ সময় তোমাদের সাথে থাকে তোমাদের সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং একই সাথে কি কি থাকছে, ক্লাসের শেষে তোমার ডেইলি এক্সাম থাকছে এবং তোমার কিন্তু শেষেও কিন্তু একটা রিভিশন এক্সামও থাকছে। তো এটাই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের ফ্যাসিলিটি। মূলত তোমার প্রিপারেশনটা 99 না বরঞ্চ 100% পারফেক্ট হওয়ার জন্য যা যা দরকার অনলাইন ব্যাচে যুক্ত হয়ে ক্লাসগুলো করলে কিন্তু তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। ওকে, এই যে তোমার স্টাডি পার্টনার, একে তুমি ঠিক এভাবে প্রশ্ন করলেই তুমি জাস্ট তোমার সাবজেক্টটা সিলেক্ট করে প্রশ্নগুলা করলে ও তোমার উত্তরটা ঝটপট দিয়ে দিবে। আর আসি মূল জিনিসে, সেটা হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এটা এমন একটা দিন যেটা তোমাদের জন্য অনেক স্পেশাল, আমাদের টিচারদের জন্য অনেক স্পেশাল। যেহেতু আমরা অনলাইনে তোমাদেরকে পড়াই, তোমাদেরকে দেখার আমাদের খুব একটা সুযোগ হয় না, কিন্তু আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকি এমন একটা দিনে যেদিন তোমাদের সাথে আমাদের সামনাসামনি দেখা হবে। তো এটাই হচ্ছে সেই দিন। এখন আসি এই দিনটাতে তুমি কিভাবে যুক্ত হতে পারো। তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল যদি খুবই চমৎকার হয়ে থাকে তাহলে তুমি জয়েন করতে পারো। এবার আসছে আরেকটা নতুন টপিক, যেটা হচ্ছে সুপার কামব্যাক। এমন কিছু স্টুডেন্ট আমরা এবার পেয়েছি যারা হয়তো বা ষান্মাসিক পরীক্ষাতে কিছুটা খারাপ করে ফেলেছিল, এবং খারাপ করাতে এমন না যে তারা এমন ভাবটা নিয়ে নেয়নি যে তার জীবনে আর কিছুই হবে না বা তার দ্বারা কোনো কিছু সম্ভব না, বরং সে কি করেছে, আত্মবিশ্বাস নিয়ে আরো দ্বিগুণ চেষ্টা করে সে প্রথমও হয়েছে, এমনও ঘটনা আছে। তো তুমি যদি কৃতি সংবর্ধন অনুষ্ঠানে আসতে চাও তুমি ভালো ফলাফল করতে পারো, এবং যারা সুপার কামব্যাক দিবে, হয়তো বা কোন একটা পরীক্ষাতে খারাপ হয়ে গেল কিন্তু হতাশ না হয়ে আত্মবিশ্বাস অর্জন করে যারা আরো 3 গুণ 4 গুণ পরিশ্রম করে এসেছে, তাদের জন্য কিন্তু থাকছে হচ্ছে তোমার কৃতি সংবর্ধন অনুষ্ঠান, যেখানে তোমরা টিচারদের সাথে দেখা করতে পারো। আয়মান ভাইয়াকেও তো দেখতে পাচ্ছ, আয়মান ভাইয়াও তোমাদের সাথে দেখা করবে। শুধু কি দেখা না, একই সাথে তোমরা কিন্তু অনেক অনেক গিফট পাবে। ঠিক আছে, এই যে দেখো প্রাপ্তি বুকে দেখা যাচ্ছে, দেখছো প্রাপ্তি আপু এই যে এখানে। তো এরকম সব টিচারদের সাথে কিন্তু তোমরা দেখা করতে পারো, অটোগ্রাফ নিতে পারো, ছবি তুলতে পারো, এবং আমরাও তোমাদের সাথে দেখা করতে পারি। এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের বিষয়। আচ্ছা, এখনই তোমরা যদি জয়েন করতে চাও এবং বাকি সবকিছু, যেমন তোমরা অনেকেই আছো হয়তো বা আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত হবে না, তারপরেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট গুলা শেয়ার করতে পারো এই সুপার স্টুডেন্ট গ্রুপে। অবশ্যই আশা করি তোমরা যারা এখন ক্লাস করছো সবাই এসএসসি 20 সুপার স্টুডেন্ট গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি, তোমাদের তো ক্লাসগুলা করার পাশাপাশি আমরা আরো কিছু জিনিস তোমাদেরকে দিব। সেই জিনিসগুলা কি, সেগুলো হচ্ছে মাস্টার বুক। ঠিক আছে, মাস্টার বুক অনলাইন ব্যাচে যুক্ত না হয়েও তুমি অর্ডার করে নিতে পারো। প্রত্যেকটা বিষয়ের জন্য মাস্টার বুক আছে তোমাদের। গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি দেখানো হচ্ছে, বায়োলজিটা খুবই চমৎকার। বায়োলজিটা তো আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে থাকি যে আমরা অনেকেই আছে বায়োলজি মুখস্থ করি। আসলে বায়োলজিকে মুখস্থ করতে হয় একদমই না, বায়োলজি তোমার বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, যেহেতু বুঝে বুঝে পড়তে হবে, একটা জিনিস তুমি তখনই ভালোভাবে বুঝবে যখন সেই জিনিসটা তোমার চোখের সামনে আসবে। এখন বায়োলজিতে তুমি দেখবে মাস্টার বুকে কিছু কিছু কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করলে তুমি ওই টপিকটার সুন্দর একটা ছবি দেখতে পারবে বা একটা ভিডিও দেখতে পারবে। এতে কি হবে, তোমার ওই টপিকটা বুঝতে তোমার জন্য আরো সুবিধা হবে এবং ওই টপিকটা তোমার মাথায় আরো ভালোভাবে ঢুকবে। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে।
আর তোমরা এখন কিভাবে ভর্তি হবে বা কোন প্রসিডিওর অনুযায়ী ভর্তি হবে সেটা নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যদি কল করো 16910 নম্বরে, অবশ্যই তোমরা কিন্তু খুব দ্রুতই ওনারা তোমাদেরকে বলে দিবে যে ভর্তি হওয়ার প্রসিডিওরটা কি বা তুমি কিভাবে ভর্তি হবে। সবকিছু তুমি পেয়ে যাবে যদি 16910 নম্বরে কল করো। ঠিক আছে, তো এই তো ছিল অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার। তোমাদের কি কি পাচ্ছ তোমরা আমাদের পক্ষ থেকে। তো চলো এবার ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসের শুরুতেই যে টপিকটা সেটা ছিল জীবকোষ। কোষ, আসলে কোষটা কি? কোষটা হচ্ছে তোমার হচ্ছে আপু শুরুতে কি বললাম যে আমার এই হাতটা তৈরি হয়েছে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ কোষ দিয়ে। শুধু কি এই লক্ষ অধিক কোষ দিয়ে কি তৈরি হচ্ছে? একদমই না। এর পাশাপাশি এই কোষগুলাই কিন্তু আমার শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রণ করে। এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, বা আমি একটা খাবার খাচ্ছি, সেই খাবারটা যে পরিপাক হয়ে শরীরের গ্রহণ উপযোগী হচ্ছে, এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে কোষ। তাই কোষকে যদি বলা হয়, পরীক্ষাতে যদি কখনো আসে কোষ কি, আমরা বলবো যে এটা গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক। মানে কি জীবজ ক্রিয়াকলাপ? মানে কি জীবন্ত মানুষের যত কাজ আছে সেই সব কিছু কিন্তু তোমার নিয়ন্ত্রণ করে থাকে কোষ। তাহলে কোষটা অনেকটা কিসের মতো বলো তো? কনস্ট্রাকশন, বিল্ডিং এর মতো না? আমরা দেখেছি না বিল্ডিং গুলা যখন তৈরি হয় তখন আমরা কি দেখি? ইট গুলা একটার উপর আরেকটা ঠিক এভাবে বসে বসে এক একটা দেয়ালের মতো নির্মাণ করে, তাই না? ঠিক সেরকম কোষগুলো দেখো, এটা হচ্ছে সেই কোষ, এটা তুমি খালি চোখে দেখতে পাবে না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখি। অণুবীক্ষণ যন্ত্রটা কি করে? কোন একটা কিছুকে অনেক অনেক জুম করে। তো তার মাধ্যমে কিন্তু আমরা মূলত এটাকে দেখতে পাই। তাহলে কোষগুলাও কিন্তু অনেকটা ইটের মতো। ইট যেমন একটার উপর আরেকটা বসে বসে একটা দেয়াল নির্মাণ করে, কোষটাও কিন্তু ঠিক এরকম। কোষগুলা একটার পর পর আরেকটা বসে তোমার হচ্ছে মূলত এই গঠনটা তৈরি করে। ঠিক আছে, ওকে। তাহলে কোষকে আমরা বুঝিয়ে দিলাম। কোষ হচ্ছে আমার কোন একটা অঙ্গ গঠন করলো এবং সেই অঙ্গটা ঠিকভাবে কাজ করছে কিনা, কতটুকু কাজ করছে, সেটাকে আমরা কি বলি? জীবজ ক্রিয়াকলাপ। আমার শরীরের ভেতরে যত প্রক্রিয়া আছে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা মূলত তোমার নিশ্চিত করে হচ্ছে তোমার কোষ। তাই কোষকে আমরা কি বলবো? হচ্ছে আমাদের জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক। ওকে, চলো এবার আমরা একটু দুইজন ব্যক্তি নিয়ে পড়বো। একজনের নাম হচ্ছে লোকি, আরেকজনের নাম হচ্ছে সিকেপিস। তারা কে? তারা মূলত কোষ নিয়ে কিছু মতবাদ দেয়। তাদের প্রথম যে কথা ছিল সেটা হচ্ছে কোষ একটা বৈষম্য ভেদ্য পর্দা। তুমি চিন্তা করো, এটা যদি তোমার কোষ হয়, এই কোষের ভেতর দিয়ে সবকিছু তো আর যাইতে দিবে না, কিছু কিছু জিনিস এর ভেতর দিয়ে চলে যেতে পারবে, আর কিছু কিছু জিনিস এর ভেতর দিয়ে যেতে পারবে না। এই যে কিছু কিছু জিনিস যেতে পারলো আর কিছু কিছু জিনিস যেতে পারলো না, এই পুরো বিষয়টাকে আমরা বলে থাকি বৈষম্য ভেদ্য পর্দা। মূলত কি বৈষম্য শব্দটার মানে কি? ভেদাভেদ করা। কোনোটাকে সে যেতে দিবে, কোনোটাকে সে যেতে দিবে না, এই পুরো বিষয়টাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। তার মানে বৈষম্য ভেদ্য পর্দা একটা নতুন শব্দ আমরা শিখলাম, একটু কঠিন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, প্রথমে আমরা ওয়ার্ডটাকে ভালো মতো দেখবো। শব্দটা কি? বৈষম্য। বৈষম্য শব্দটার মানে কি? ভেদাভেদ। কিভাবে ভেদাভেদ? তার মানে সে কিছু অংশকে তার ভেতর দিয়ে যেতে দিবে, আবার কিছু কিছু অংশকে তার ভেতর দিয়ে যেতে দিবে না। এই যে যাওয়া আসার প্রসিডিওরটা নিশ্চিত করা বা আটকে দেওয়া, এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি বৈষম্য ভেদ্য পর্দা। কোষ কিন্তু একটা বৈষম্য ভেদ্য পর্দা, অর্থাৎ কোষের ভেতর দিয়ে কিছু কিছু জিনিস যাবে, আবার কিছু কিছু জিনিস যাবে না। ঠিক আছে, এবার আসি জীবজ ক্রিয়াকলাপের একক, যেটা আমরা শুরুতেই বলছি। আরেকটা পয়েন্ট দেখো, নিজের প্রতিরূপ তৈরি করতে পারে কোনো মাধ্যম ছাড়াই। আমরা যেমন কোন একটা কিছু, যেমন আমাদের বংশধর সৃষ্টি করতে গেলে কি করতে হয়? প্রজননের সাহায্য নিতে হয়, প্রজনন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে কি সন্তান সন্ততি জন্মগ্রহণ করে। কিন্তু কোষের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না, বরঞ্চ সে কোনো মাধ্যম ছাড়াই একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কিন্তু তার সংখ্যাটা বাড়াতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম কোষ নিয়ে, যেটা নিয়ে লোই এবং সিকেভিস তিনটা মতবাদ দিছে। প্রথম কথা কি বলছে? এটা একটা বৈষম্য ভেদ্য পর্দা। অবশ্যই বৈষম্য ভেদ্য পর্দা। এই যে দেখো কোষটা, তার ভেতর দিয়ে সবকিছুকে তো আর যেতে দিবে না, তাহলে কি হবে? বিষাক্ত জিনিসও কোষের ভেতর দিয়ে যে একদম উপরে চলে যাব, সেটা তো আমরা চাই না। তাই কি হচ্ছে? কোষটা কিছু কিছু জিনিসকে কোষের ভেতর দিয়ে যেতে দেয়, আবার কিছু কিছু জিনিসকে যেতে দেয় না, যেটাকে আমরা কি বলি? বৈষম্য ভেদ্য পর্দা।
দ্বিতীয় পয়েন্ট, এটা জীবজ ক্রিয়াকলাপের একক। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অন্য সজীব মাধ্যম ছাড়াই, অর্থাৎ এটা অন্য কারো সাহায্য ছাড়াই একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে মূলত তার সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, একটা থেকে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা হচ্ছে, চারটা থেকে আটটা হচ্ছে, এইভাবে তার সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। এবং এই যে বৃদ্ধিকরণটা হলো, সেক্ষেত্রে কিন্তু তিনি কারো আর সাহায্য নেয় না। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসি যে কোন বিজ্ঞানী বৈষম্য ভেদ্য পর্দার ভিত্তিতে সংজ্ঞা প্রদান করেন? অবশ্যই আমরা একটু আগেই দেখলাম যে কোন দুইজন বিজ্ঞানী, লোই এবং সিকেভিস, রাইট? জাস্ট শর্ট ফর্মে মনে রাখবা এল সি এস, এটা দিয়ে হচ্ছে লোই, এটা দিয়ে হচ্ছে সেল, আর এটা দিয়ে হচ্ছে কি সিকেভিস। লোই, সেল, আর এটা কি সিকেভিস। দ্যাটস ইট, LCS, লোই, সেল, সিকেভিস। ওকে, তাহলে এটা কি হবে? কারেক্ট অ্যান্সার অবশ্যই বি, লোই এবং সিকেভিস। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে কোষটা যে আসলো, দ্বিতীয় পয়েন্ট আমাদের কি ছিল? কোষের প্রকারভেদ। তুমি যখন একটা কোষের মাঝে তাকাও, ঠিক আছে, তুমি যদি একটা কোষের মাঝে তাকাও, সেখানের মাঝে একটা গোল অংশ দেখতে পাবে। ঠিক আছে, এই গোল অংশটার কে আমরা বলে থাকি নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস মূলত দুই প্রকার হয়ে থাকে। কিছু কিছু নিউক্লিয়াস আছে যার সবকিছু থাকে, আবার কিছু কিছু নিউক্লিয়াস আছে যার মধ্যে সব কোনো কিছু ঠিকভাবে থাকে না, উল্টা পাল্টা ভাবে থাকে। তো তুমি যখন একটা কোষের দিকে তাকাও, সেখানে তুমি দেখতে পাবে একটা গোলাকার অংশ, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলে থাকি তোমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার শেপটা কেমন হবে? সেটা কি অপ্রকৃত হবে না প্রকৃত হবে? সবকিছু আমরা যে ভাগটাতে ভাগ করি সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে। একটাকে ধরি যার নিউক্লিয়াসটা খুবই সুন্দরভাবে একদম পারফেক্টলি সুগঠিত, আর কিছু কিছু থাকে যেটাটা সুগঠিত নয়। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত কি আমরা বুঝেছি? ওকে, ঠিক আছে। তো নিউক্লিয়াসের ভিত্তিতে একটাকে আমরা বলে থাকি আদি কোষ, আরেকটাকে বলি প্রকৃত কোষ। এবার আসি আদি কোষ আর প্রকৃত কোষটা আসলে দেখতে কেমন হয়। দেখো, এটা যদি একটা কোষ হয়, দেখো এটা একটা কোষ, এই হলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এবং এগুলাকে জানো কি আমরা খালি চোখে না কখনোই দেখতে পাই না। ঠিক আছে, এদের নিউক্লিয়াসটা কিভাবে থাকে জানো? এভাবে নিউক্লিয়াসের ভেতরে সবকিছু, তো আমরা কি দেখলাম? নিউক্লিয়াসটা সুন্দরভাবে গোল হয়ে থাকবে, নিউক্লিয়াসের ভেতরের জিনিসগুলাও কি হবে? এরকম আবরণের ভিতর থাকবে। এখানে দেখো নিউক্লিয়াসের সবকিছু একদম ছড়ানো ছিটানো। ঠিক আছে, তাহলে বলো তো এই নিউক্লিয়াসটা কি সুগঠিত হবে? যার সবকিছু ছড়ানো ছিটানো, কোনো কিছু দিয়ে আবৃত নয়, তাহলে এটা কখনোই সুগঠিত হবে না। ইয়াস, এক্স্যাক্টলি। এই যে যেইসব কোষের তোমার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ তার ভেতরের কোনো কিছু কোন একটা ডিসিপ্লিনের মধ্যে নেই। ডিসিপ্লিন মানে কি? যখন কোন একটা কিছু কিছু দিয়ে আবৃত অবস্থায় থাকবে বা ঘেরাও করা অবস্থায় থাকবে, যেন সে অন্য জায়গায় চলে না, যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, সেটাকে আমরা কি বলবো? ভালো বা সুগঠিত। এই ক্ষেত্রে তুমি যদি নিউক্লিয়াসটার দিকে তাকাও, নিউক্লিয়াসের সবকিছু কি ছড়ানো ছিটানো, তাহলে কি নিউক্লিয়াসটাকে আমি সুগঠিত বলতে পারবো? একদমই না। তাহলে এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে? সুগঠিত নয়। কেন সুগঠিত নয়? কারণ তার নিউক্লিয়াসের কি আবরণ নেই। যারা ক্লাস করছি একটু ফেসবুক গ্রুপের কমেন্টে যে সবাইকে মেনশন দিয়ে দিই, বাকিরাও ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলা আজকে। ঠিক আছে, ওকে।
তো দেখো নিউক্লিয়াসটা কি হচ্ছে, এটাকে আমরা আদিকোষ বলছি কেন, এর ভেতরে কোনো কিছু কোনো সীমার মধ্যে নেই, সবকিছু ছড়ানো ছিটানো। তাহলে এই যাবতীয় কোষগুলোকে আমরা কি বলি, এই যাবতীয় কোষগুলোকে আমরা বলে থাকি আদিকোষ। ঠিক আছে, এই টাইপের কোষগুলাকে আমরা কি বলি, আদিকোষ। সিম্পল। তাহলে দেখি আমরা একটু বৈশিষ্ট্যগুলা, এটাকে আমরা কি বললাম, আদিকোষ। দেখি আমরা একটু, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অবশ্যই তাদের নিউক্লিয়াসটা কি সুগঠিত না, নিউক্লিয়াসের অনেকগুলা জিনিস থাকতে হয়। নিউক্লিয়াসটা আসলে দেখতে কেমন হয়, নিউক্লিয়াসটা তুমি যদি আঁকতে চাও, নিউক্লিয়াসটা মূলত এরকম একটা বলের মতো হয়ে থাকে। ঠিক আছে, এরকম একটা বলের মতো হয়ে থাকে, যার বাহিরে দেখো চারিদিকে একটা আবরণ দেখতে পাচ্ছি, তাই না, এই যে একটা আবরণ, এর মাঝে কয়েকটা জায়গায় তোমার এরকম ফাঁকা ফাঁকা থাকে, অর্থাৎ এগুলাকে যেন আমরা তখন কি বলি, নিউক্লিয়ার রন্ধ্র, কারণ নিউক্লিয়ার মধ্যে দিয়ে অনেক কিছু যাওয়া আসার দরকার হয়। এরকম অবস্থায় তোমার নিউক্লিয়াসটা থাকে, এবং নিউক্লিয়াসের ভিতরে যা জিনিস থাকে সবকিছু কি এই আবরণটার ভিতরেই আছে, তাই না। এটাকে আমরা বলি একটা আদর্শ বা সুগঠিত নিউক্লিয়াস। এটা হচ্ছে কি সুগঠিত, অবশ্যই তার সবকিছু কি একটা আবরণের ভিতর আবৃত অবস্থায় আছে। কিন্তু তুমি যদি এই কোষটার দিকে তাকাও, তার সবকিছু ছড়ানো ছিটানো, কোনো কিছু সুন্দর অবস্থায় নেই, মানে সবকিছু একটা অগোছালো অবস্থায়। তো যেই নিউক্লিয়াসটা এরকম আবরণ দ্বারা আবৃত নয়, দেখো এর মধ্যে কোনো আবরণ নেই, বরং ছড়ানো ছিটানো, সেটাকে আমরা কি বলবো, সুগঠিত নয়। এখন সুগঠিত নয় যে নিউক্লিয়াসটা, তাকে আমরা কি বলবো, আদিকোষ। তাহলে আমরা এই জিনিসগুলা কিভাবে মনে রাখবো, একটা কোশ্চেন করে করে। বায়োলজি পড়ার কিছু নিয়ম আছে, এর মধ্যে 1 নাম্বার নিয়ম হচ্ছে, তুমি যখন বায়োলজি পড়বে কখনোই তুমি মুখস্থ করতে যাবে না, বরং প্রত্যেকটা টপিক তুমি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, এবং একই সাথে শর্টকাট হচ্ছে তুমি প্রত্যেকটা বিষয় প্রশ্ন করে করে পড়বে। যেমন তোমাকে যদি প্রশ্ন এইভাবে পড়বে যে আদিকোষ, আদিকোষ আসলে কি, যার নিউক্লিয়াস সুগঠিত নয়। কেন সুগঠিত নয়, কারণ তার নিউক্লিয়াস কোনো আবরণ দ্বারা আবৃত নয়। ঠিক আছে, কি বললাম, আদিকোষ কি, যার নিউক্লিয়াস সুগঠিত নয়। কেন নিউক্লিয়াস সুগঠিত নয়, কারণ তার নিউক্লিয়াস কোনো আবরণ দ্বারা আবৃত নয়। ঠিক আছে, এরপরের পয়েন্টে আসি। এই যে একটা প্রাণী যার কোনো কিছু ঠিক ঠিকানা নাই, তার কোনো লজ্জা শরম নাই, তার ক্রোমাটিন দেখো কিভাবে ছড়া আছে, এটা কোনো ভালো কথা, ভালো মানুষ না, একদমই না। যার অবস্থা এরকম, তার ভিতর কি আর কোনো ভালো অঙ্গাণু থাকতে পারে, পারে না। যে খারাপ তার মধ্যে সবই খারাপ গুণ থাকে। তার মানে কি, তার মধ্যে অন্য কোনো অঙ্গাণু নেই। কারণ আমাদের কোষটার ভিতর এমন কিছু কিছু জিনিস থাকে যেটার মাধ্যমে আমার পুরো শরীরটা যেন কাজ করে। যেমন তুমি ব্লেন্ডারের একটা মেশিন দেখো, সেটা দিয়ে তুমি কি করি, ব্লেন্ড করো বা কোনো একটা কিছুকে মিহি করে ফেলো। সেটা করার জন্য কি ভিতরে দেখেছো একটা চাকার মতো অংশ আছে, কি করতে হয়, বাটন চাপ দিতে হয়, ওই চাকার মতো অংশটা এরপর ঘুরবে ঘুরবে। তার মানে কি, ওই ব্লেন্ডারের মধ্যেও এক একটা জিনিস এক একটা কাজ করে, রাইট, যেন পুরো ব্লেন্ডটা পারফেক্টলি হয়। ঠিক একইভাবে আমাদের শরীরটা গঠিত হয়েছে কোষ দ্বারা। কোষের ভেতরে এমন কিছু কিছু অঙ্গাণু থাকে, যে অঙ্গাণুগুলো থাকার কারণে আমাদের পুরো বডিটা বা দেহটা যেন পারফেক্টলি কাজ করে। ঠিক আছে, তো কি হচ্ছে এখানে, যখন আমি তাকালাম কি দেখলাম, যে এর কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। তার মানে কি, এর কোষের মধ্যে অন্য কোনো অঙ্গাণু থাকবেই না। কিন্তু দেখো এদেরও তো জীবন আছে, তাই না, হয়তোবা তার ভিতর কোনো অঙ্গাণু নাই, কিচ্ছু নাই, কিন্তু তার তো জীবন আছে। এখন আপু একটা শর্টকাট তোমাদেরকে বলে থাকি, যখনই কোনো কিছু প দিয়ে থাকবে, ঠিক আছে, প দিয়ে যখনই কিছু থাকবে, সেখানে মনে রাখতে হবে কি, সেখানে মনে রাখতে হবে এটা প্রাণ রিলেটেড। কি রিলেটেড, প্রাণ। পানির অপর নাম যেমন জীবন, তেমনি উদ্ভিদের কোষে এমন একটা উপাদান আছে যেটা কোষের জীবন। তো কোষের সেই জীবনটা হচ্ছে প্রোটিন। কোষের জীবনটার নাম হচ্ছে তোমার প্রোটিন। তাহলে আমাদের যেমন কি বলছি, পানির অপর নাম জীবন, তেমনি কোষের বেঁচে থাকার জন্য যে উপাদানটার প্রয়োজন, বা কোষের যে উপাদানটার অপর নাম জীবন, সেটা হচ্ছে প্রোটিন। এই কোষটা তার যতই নিউক্লিয়াস সুগঠিত না হোক, তার প্রাণ তো থাকবে, সে তো বেঁচে থাকবে। এখন বেঁচে থাকার জন্য তাহলে তার কি প্রয়োজন হবে, প্রোটিন।
তাহলে তার কোষের ভেতর এমন একটা জিনিসের দরকার হবে যেটা সারাক্ষণ তার জন্য প্রোটিন তৈরি করবে। তো এই যে সারাক্ষণ প্রোটিন তৈরি করার যে অঙ্গাণুটা, এই যে গোল দেখতে পাচ্ছ না, তাকে বলা হয় রাইবোজোম। তার মানে এই যাবতীয় কোষের কোনো কিছু থাকুক বা না থাকুক, নিউক্লিয়াস থাকবে আর আরেকটা অঙ্গাণু থাকবে যেটার নাম হচ্ছে রাইবোজোম, যেটা কি করে প্রোটিন তৈরি করে। কারণ আপু কি বলছি, প্রোটিনের মধ্যে কি আছে, প দিয়ে যা কিছুই থাকবে তার অপর নামই হচ্ছে প্রাণ। পানির অপর নাম যেমন জীবন, তেমনি কোষের এমন একটা উপাদান আছে যার নামও জীবন, সেই জীবনটাকে তার নাম হচ্ছে প্রোটিন। এখন এই প্রোটিনটা তৈরি করার তার মানে কি, একটা অঙ্গাণু লাগবে, সেই অঙ্গাণুটার নাম কি, রাইবোসোম। তার মানে আদিকোষের বৈশিষ্ট্যগুলাকে আমরা চিত্র দিয়েই মনে রাখবো। প্রথম কথা, তার নিউক্লিয়াসটা সুগঠিত নয়। কেন আপু সুগঠিত নয়? তার নিউক্লিয়াসে কোনো আবরণ নেই, কোনো কিছু দ্বারা আবৃত নয়। একটা সুগঠিত নিউক্লিয়াস যদি আমি এখানে তাকাই, তার আবরণ আছে, তার ভেতরে তার সবকিছু, এই কোষটার মধ্যে তার সবকিছু ছড়ানো ছিটানো। তার মানে কি, এই কোষটা আদিকোষী। তারপরে আসি, এই কোষটার তো প্রাণ আছে, তার মানে কোষের মধ্যে একটা উপাদান লাগবে যেটা তার জীবনটাকে ঠিক রাখবে, তার নাম কি, প্রোটিন। তাইলে এই কোষের ভেতর আরেকটা কোন অংশ থাকবে, তার নাম হচ্ছে রাইবোসোম। সিম্পল। এবং তার ভিতর যেহেতু সবকিছু ছড়ানো ছিটানো, অন্য যে অঙ্গাণুগুলা তার শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন, সেগুলাও কিন্তু তার মধ্যে থাকবে না। ঠিক আছে? তো এখানে মূলত এই বৈশিষ্ট্যগুলাই লেখা। দেখো, আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না আপু? কারণ আপু কি বলছি, তার নিউক্লিয়াস কোনো আবরণ দ্বারা আবৃত নয়। যেহেতু তার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অন্য যে অঙ্গাণুগুলা প্রয়োজন কোষটাকে ঠিকভাবে চালানোর জন্য, সেগুলা থাকবে না। কিন্তু তার কি থাকে, রাইবোসোম। কেন থাকে? কারণ রাইবোসোম প্রোটিন তৈরি করে, আর প্রোটিনে কি আছে, প মানে কি, প্রাণ। পানির অপর নাম যেমন জীবন, তেমনি কোষের জন্য প্রোটিনের অপর নাম হচ্ছে জীবন। এরপরে ক্রোমোজোমে ডিএনএ থাকে, এই যে ছড়ানো ছিটানো অংশগুলো দেখলাম না গোলাপি রঙের, এটাই হচ্ছে তোমার সেই ডিএনএ। এবং তার উদাহরণটা খুব ভালো করে মনে রাখবে, এক হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, আর হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে? এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে কি কি, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। এদিকে একটু তাকাই, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, তার মানে কি, আদি কোষের উল্টো বৈশিষ্ট্যগুলাই প্রকৃত কোষে থাকবে। তার মানে কি, এই যে এখানে যে আপু একটু আগে একটা নিউক্লিয়াস দেখালাম সুগঠিত, সেই সুগঠিত নিউক্লিয়াসটাই হচ্ছে প্রকৃত কোষে থাকবে। তার মানে কি, সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ কি, তার নিউক্লিয়াসটা কোন একটা সুন্দর আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকবে। নিউক্লিয়াসটা কি দ্বারা আবৃত থাকবে? সুন্দর আবরণ দ্বারা আবৃত থাকবে। এবং তার যেহেতু নিউক্লিয়াসটা সুন্দরভাবে আবৃত, তার যা যা অঙ্গাণু প্রয়োজন কোষটাকে ঠিকভাবে কাজ করার জন্য, সবকিছুই কিন্তু তার ভেতরে থাকবে। ঠিক আছে? এবং তার মধ্যে এখানে তো শুধু ছিল ডিএনএ, এর ডিএনএ থাকে, প্রোটিন থাকে, হিস্টোন থাকে, অন্যান্য যা যে উপাদান দরকার সবকিছু থাকে। এবং তার উদাহরণ কি, আমরা নিজেরাই হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। দেখো, তুমি নামটার দিকে তাকালেও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রো শব্দটার অর্থ কি বাবা? প্রো মানে কি, আদি। তার মানে আদি কোষের বৈশিষ্ট্যগুলা কি দেখলাম? নিউক্লিয়াস সুগঠিত নয়। কেন সুগঠিত নয়? কারণ সেটা কোনো আবরণ দ্বারা আবৃত নয়। যেহেতু একটা জিনিসের মূল জিনিসটাই ছড়ানো ছিটানো, বাকি কোনো জিনিসও থাকবে না। কিন্তু তাদের তো প্রাণ আছে, তাহলে প্রাণের জন্য একটা উপাদান দরকার যেটা প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি করার অঙ্গাণুটা অন্তত থাকছে। ওকে? এবং উদাহরণগুলা কি কি? নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। সিম্পল। এবার আসি আমরা প্রকৃত কোষ। আদি কোষের উল্টো বৈশিষ্ট্যই প্রকৃততে। আদি কোষে দেখেছি নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃততে কি দেখবো? নিউক্লিয়াস সুগঠিত। কেন সুগঠিত? তার নিউক্লিয়াসটা কোনো আবরণ দ্বারা আবৃত। যেহেতু তার মূল জিনিসটাই আবৃত, বাকি সব অঙ্গাণু তার ভিতর থাকবে, রাইবোসোম সহ বাকি যা যা দরকার সবকিছু দরকার। এবং তার ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য যা যা উপাদান দরকার সব থাকবে। এইটার উদাহরণ আপু কি বলছে শুরুতে? যেগুলো আমরা খালি চোখে দেখি না, অর্থাৎ কি, ভাইরাস ব্যাকটেরিয়াকে আমি খালি চোখে দেখি না, শৈবালকে খালি চোখে দেখি না। তাহলে আদি কোষের উদাহরণ কি হবে? নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ কারা? এই যে নিজেকে দেখো, আয়নার সামনে নিজে দাঁড়াও, এই হচ্ছে প্রকৃত কোষ। ঠিক আছে? যার ইংরেজি শব্দ ইউক্যারিওট। ইউক্যারিওট শব্দটার মানেই হচ্ছে সুকেন্দ্রিক বা সুগঠিত। ক্লিয়ার? তাহলে আমাদের পরীক্ষাতে যদি এখান থেকে প্রশ্ন আসে, আমরা পারবো না। খুবই গুরুত্বপূর্ণ আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। দেখো, আদিকোষের তোমার এরকম অবস্থা থাকে, আর প্রকৃত কোষের নিউক্লিয়াসটা না এরকম অবস্থায় থাকে। তার মানে খুবই সুন্দর সুগঠিত, এবং বাকি যা যা অঙ্গাণু প্রয়োজন সবকিছুই কিন্তু তার মধ্যে সুন্দরভাবে থাকে। ঠিক আছে? একদম পারফেক্টলি থাকে এই কোষটা। এটা হচ্ছে প্রকৃত, আর ওটা কি, আদি, যার কোনো কিছুই সুগঠিত নয়,
শুধু রাইবোসোম থাকে, ডিএনএ থাকে, দ্যাটস ইট, এবং বাকি অঙ্গাণু ঠিকভাবে থাকে না। ওকে, এবার চলে যাই আমরা। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার? একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এ। আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত? দেখো ওখানে কি বাকি অঙ্গাণু থাকে না, কিন্তু তার কি আছে? আদি কোষের আপু কি বলছি? প্রাণ আছে, তাই না? আদি কোষের আছে প্রাণ। তাহলে প্রাণ কোনটার সাথে রিলেটেড? সেটা হচ্ছে প্রোটিনের সাথে সম্পর্কিত। তাহলে প্রোটিনটা তৈরি করে কে? প্রোটিনটা তৈরি করে রাইবোসোম। তাহলে কি থাকবে? রাইবোসোম অবশ্যই অবশ্যই তার থাকবে। ওকে, নীলাভ সবুজ শৈবাল কোন ধরনের কোষে থাকে? আপু একটু আগেই বলছি, প্রকৃত কোষ মানে আমরা, উদ্ভিদরা, প্রাণীরা। আর এই যে যেগুলাকে খালি চোখে দেখতে পাই না, এখানে কোন কোষটা? যেমন হচ্ছে আদি কোষ। তার মানে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অবশ্যই হচ্ছে আদি কোষ। এটা তো গেল নিউক্লিয়াসের ভিত্তিতে। তুমি যখন একটা কোষকে একটু বড় করে দেখো, সেখানে তুমি কি দেখতে পাও? একটা গোলাকার অংশ। সেই গোলাকার অংশটা আসলে কি? সেই গোলাকার অংশটা হচ্ছে মূলত তোমার নিউক্লিয়াস। আমরা একটু আগে দেখেছি যে নিউক্লিয়াসের গঠনটা কেমন হবে তার ভিত্তিতে দুই ভাগে ভাগ। এখন আমরা দেখব যে কাজের ভিত্তিতে। মনে করো সব কোষ তো আর একরকম কাজ করে না। যে কোষগুলো তোমার মুখে অবস্থিত তার কাজগুলা কি কি? তোমার চোখ দিয়ে তুমি দেখছো, নাক দিয়ে অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, মুখ দিয়ে খাবার খাচ্ছ। তাহলে তোমার মুখের যে কোষগুলা সেগুলা কিন্তু ওই রকমই হবে, যেটা তোমার এই অঙ্গাণুগুলোকে ঠিক রাখবে। আবার হাত দিয়ে তুমি কি করো? কাউকে মারছো, ঠাস ঠুস, ভাত খাচ্ছো, লিখছো, তাহলে তোমার হাতের কোষগুলা কি হবে? ঠিক সেরকমই হবে। তাই এর জন্য আমরা কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করি। এক ধরনের কোষ আছে যেটা আমাদের শরীরটাকে বৃদ্ধি করে, মানে বড় হতে সাহায্য করে। আর আরেক ধরনের কোষ আছে যেটা মূলত আমাদের বংশধর সৃষ্টিতে সহায়তা করে। ঠিক আছে, তো প্রথমে আসি দেহকোষ। দেহকোষটা কি? আপু শুরুতেই বলছি, এই ধরনের কোষগুলা আমাদের সংখ্যা বাড়ায়। সংখ্যা বাড়ানো মানে কি? 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। অর্থাৎ একটা ছোট্ট শিশু, এই যে একটা ছোট্ট শিশু, সে যখন একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হচ্ছে, ঠিক আছে, ছোট্ট শিশু থেকে সে যখন একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হচ্ছে, তখন যেই কোষটা কাজে হয়, কাজ লাগে, সেটা হচ্ছে দেহকোষ। ঠিক আছে, সেই কোষটার নাম তখন কি হবে? দেহকোষ। যে কোষটা কি একটা ছোট্ট শিশু, তার কি হবে? আস্তে আস্তে বড় হয়ে হয়ে সে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হচ্ছে। সেই সময় কোন কোষটা কাজে লাগছে? সেটা হচ্ছে দেহকোষ। তাহলে দেহকোষটা কোথায় থাকবে? যে কোষগুলোর মধ্যে বহুকোষী জীব, যেমন আমরা, আমাদের শরীরের এই যে ছোট্ট একটা শিশু ছিলাম, সেখান থেকে আমি একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলাম। এই যে পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত হলাম, সেটা হওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলে থাকি কি? সেটা হচ্ছে তোমার এই বহুকোষী জীবের দেহকোষে। এবং যেই প্রক্রিয়ার মাধ্যমে এই যে সংখ্যাটা বাড়ছে, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি মাইটোসিস। ঠিক আছে, মাইটোসিস, এটা একটু মনে রাখবা। তৃতীয় চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন মাইটোসিসটা আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে মনে রাখো যে মাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মূলত আমাদের দেহের বৃদ্ধিটা ঘটে। অর্থাৎ 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, এইভাবে কোষের সংখ্যাটা বৃদ্ধি পায়। তোমার হাতটা ছোটবেলায় এইটুকু ছিল, তারপর এখন তুমি এত বড় হাত পেয়েছো, কিভাবে পেলাম? মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে। আচ্ছা, তাহলে যেহেতু বড় হচ্ছে, তার মানে কি? এটা কোন কোন জায়গায় থাকবে? যেসব অংশটা আমাদের বৃদ্ধির দরকার হয়, ঠিক আছে, যেসব অংশে আমাদের দেহের বৃদ্ধি ঘটায় সেসবে ঘটবে। এবং এই কোষগুলা দেখো সম্ভবত ডিপ্লয়েড আকারে থাকে। তার মানে কি? জোড়ায় জোড়ায়। ডিপ্লয়েড শব্দটা কি থেকে আসছে? ডাবল থেকে আসছে। এবার আসি জনন কোষ। তাহলে জনন, জনন শব্দটাতে কি আছে? জনন। জননটা আসলে কি বলতো? জননটা হচ্ছে তোমার সেই প্রজনন। তাহলে এটা আমরা কোথায় দেখবো? যৌন জনন এবং জনক্রম দেখা যায় এমন জীবে অবশ্যই এটা উৎপন্ন হবে। এবং একই সাথে এটার জিনিসটা হয়, দেখো তুমি যখন একটা পূর্ণাঙ্গ মানুষ হচ্ছ, কিভাবে হচ্ছ? বাবার থেকে অর্ধেক আসে, মার থেকে অর্ধেক আসে, অর্ধেক অর্ধেক মিলে তুমি পুরো একটা 1 নম্বর মানুষে পরিণত হও। যদি এমন হতো বাবার থেকেও 1 আসে, মার থেকেও 1 আসে, এক এক মিলে কি হয়ে যাচ্ছে? 2, তখন কি দেখা যেত জানো? তোমার হাত হতো 4টা, পা হতো 4টা, মুখ মাথা হতো 2টা। ঠিক আছে, এই ধরনের অস্বাভাবিকতা দেখা যেত। তোমার একটা মানুষ হওয়ার জন্য, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য দরকার 1,
সেই একের অর্ধেক আসে বাবার থেকে, অর্ধেক আসে মার থেকে, অর্থাৎ বাবা মার থেকে যখন আসবে তখন তার একটু কমে যেতে হয়। তো এই যে একটু কমে যাওয়ার, দেখো বাবারও এক ছিল, মার অর্ধেক ছিল, যখন তোমার কাছে আসছে কি হচ্ছে, বাবার একে হয়ে গেল অর্ধেক, মার এক হয়ে গেল অর্ধেক, তাহলে এই অর্ধেক অর্ধেক মিলে তুমি এক হচ্ছ। জিনিসটা হচ্ছে এমন, এটা মনে করো বাবা আর এটা মনে করো মা। ঠিক আছে, এটা হচ্ছে মা। বাবার কাছেও এক ছিল, মার কাছেও এক ছিল, আর এটা হচ্ছে সেই তুমি, ছোট্ট তুমি। এখন কি হবে জানো, এটা হচ্ছে তুমি। তো বাবা মার থেকে যখন আসবে তখন এই একটা এখানে এসে হয়ে যাবে অর্ধেক, এই মার একটাও এখানে এসে হয়ে যাবে অর্ধেক, এবং এই অর্ধেক অর্ধেক মিলেই তুমি হবে এক, যেটা কি মানুষের বৈশিষ্ট্য, যেটা কি মানুষের বৈশিষ্ট্য। এখন যদি ঘটনাটা এখানে উল্টাটা হয়, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে তুমি। যদি এমন হতো বাবারও এক মারও এক, এই দুইটা এক এখানে আসলো, তাহলে এক যোগ এক কত হচ্ছে, দুই না? তখন কি হবে জানো, তোমার এখানে দুইটা হাতের জায়গায় এখান দিয়ে একটা হাত, এখান দিয়ে একটা হাত, এখান দিয়ে একটা পা, এখান দিয়ে একটা পা, মানে মানুষের যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো আর তোমার মধ্যে থাকবে না। তো যেন মানুষের বৈশিষ্ট্যগুলা বজায় থাকে এর জন্য কিছুটা পরিমাণে হ্রাস হতে হয়। তো এই যে হ্রাস হলো, এই প্রক্রিয়াটাই হচ্ছে তোমার মিওসিস প্রক্রিয়া। তাহলে যেহেতু অর্ধেক হয়ে যায়, ডিপ্লয়েড মানে দুই, ডাবল বা দুই, তাহলে হ্যাপ্লয়েড মানে কি হবে, এক, সেইটাই হয়ে থাকে। এবং একই সাথে এই যে আমি বললাম না বাবার থেকে অর্ধেক মার থেকে অর্ধেক হয়ে তুমি তৈরি হলে, তখন তোমাকে জানো কি বলা হয়, জাইগোট। জাইগোট শব্দটার মানেই হচ্ছে পুং এবং স্ত্রী জনন কোষের মিলন। ঠিক আছে, পুং এবং স্ত্রী জনন কোষের মিলনকে আমরা জাইগোট বলি। এই দেখো এটাকে আমি কি লিখে, এখানে লেখা হ্যাপ্লয়েড, আর এখানে কি লেখা, ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি, এখানে এক, এখানে এক, এখানে এক, তার মানে কি এক, আর এখানে দেখো দুই দুই দুই, তার মানে পুরোটা কি হবে, দুই। ঠিক আছে, তাহলে হ্যাপ্লয়েড আমরা কোথায় দেখি, মিওসিস কোষ বিভাজনে দেখি। মিওসিসের দিকে তাকাও, দেখো এর ছিল এক, এর ছিল দুই, যখন এখান থেকে এখানে আসলো দেখো তো এখানে কি হয়ে গেছে, এর মাত্র একটা, এর একটা, তার মানে কি দুই থেকে এক হয়ে গেছে না? এগুলো একটু চিন্তা পরে করবো আমরা, এখান থেকে এইটুকুতে লক্ষ্য করো, এর ছিল দুই, এখানে যখন আসলো প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে, এক এক হয়ে যাচ্ছে। এই যে এক এক হয়ে গেল, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। আর তুমি যদি এইদিকে দেখো মাইটোসিসের ক্ষেত্রে এর ছিল এক দুই, এই বাচ্চাগুলোর মধ্যেও কি এক দুই, তার মানে কি সমান সমান না, সমান সমান না, দুইটা করে আছে না, এটা কি কি, ডিপ্লয়েড। বুঝতে পারছি ব্যাপারটা? মিওসিস হয়ে থাকে তোমার জনন কোষে মানে প্রজনন বংশ বৃদ্ধিতে, আর মাইটোসিস হয়ে থাকে দেহ কোষে যেখানে তোমার সংখ্যা বৃদ্ধির প্রয়োজন ঘটে। ঠিক আছে, কি হচ্ছে দেখো, মিওসিসে দুইটা থেকে লাস্টের দিকে কি হয়ে গেল, একটা একটা, আর মাইটোসিসে কি দুইটা ছিল, শেষেও দুইটা। ঠিক আছে, এবার আসি ডিপ্লয়েডটা। তাহলে কি, ডিপ্লয়েড হচ্ছে এমন কোষ যাদের মধ্যে দুইটা করে ক্রোমোজোম থাকে। এই যে দেখো এর শুরুতেও দুইটা ছিল, শেষেও দুইটা, এক দুই এক দুই, তাহলে এটা কি ডিপ্লয়েড, তার মানে দুই। আর আরেকটা কি কথা লেখা আছে, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডটা কি, যেটাতে মাত্র একটা থাকে, দেখো এখান থেকে একটা একটা করে হয়ে গেছে, তাহলে এটা কি হ্যাপ্লয়েড, এটাকে আমরা এন দ্বারা লিখি। আর জাইগোটটা কি, এই যে পুং এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এই যে বললাম না যে তুমি আর তোমার বাবা মার থেকে, মূলত এই যে বাবার থেকে কি আসবে পুং, মার থেকে কি আসবে মাতৃ, এই দুইটা মিলিত হয়ে যে তুমি তৈরি হলে তোমার নাম হয়ে যাবে জাইগোট। তাহলে জাইগোটের সোজা ভাষায় কি কথা, যেটা হচ্ছে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে যার সৃষ্টি হয় সেটা হচ্ছে জাইগোট। আর হ্যাপ্লয়েড কি, যেটার মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে। ঠিক আছে, আর ডিপ্লয়েড মানে কি, যার মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকবে। ক্লিয়ার?
ওকে, সিম্পল কথা, এর মধ্যে 2 সেট থাকবে, আর হ্যাপ্লয়েড বললে এর মধ্যে শুধুমাত্র 1 সেট ক্রোমোজোম থাকবে। আর পুং এবং স্ত্রীজনন কোষ মিলিত হয়ে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, জাইগোট। ঠিক আছে, এবার দেখি পুং এবং স্ত্রীজনন কোষের মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়, অবশ্যই জাইগোট। এরপরে আমরা চলে যাব কোষে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত সবকিছু? ওকে, চলো এবার আমরা একটু কোষের দিকে তাকাই। মূলত এখানে 2টা কোষ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। প্রথমে উদ্ভিদ কোষটার দিকে তাকাই। উদ্ভিদ কোষে গেলে তুমি কয়েকটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাবা। প্রথম যে জিনিসটা, উদ্ভিদ তোমার থাকে কোথায়, বাহিরে। এখন সে যখন বাহিরে যাবে, শীতকালে তুমি যখন বাইরে যাবা বা বৃষ্টির মধ্যে তুমি যখন বাহিরে বের হচ্ছ, তোমার কিসের দরকার হয়, রেইনকোটের দরকার হয়, বা শীতকালে তুমি মোটা সোটা কাপড় চোপড় পরেই যাবা, রাইট, মোটা সোটা কাপড় চোপড় পরেই যাবা। তাহলে উদ্ভিদ যেহেতু কোনো কাপড় চোপড় ছাড়াই সে বাহিরে থাকে, তাহলে তার আবরণটা কি হতে হবে, অনেক মোটা স্তরের হতে হবে। ঠিক আছে, তো উদ্ভিদ কোষের দিকে তুমি যদি তাকাও, এর মধ্যে একটা বিশেষ অঙ্গাণু থাকে, সেটাকে যেন আমরা কি বলি, কোষ প্রাচীর। মূলত উদ্ভিদ কোষটা যদি এমন হয়ে থাকে, তার বাহিরেও এরকম আর একটা আবরণ থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই যে বাইরের আবরণটা, এটাকে আমরা কি বলি, এই যে কোষ প্রাচীর। অবশ্যই, কারণ তোমার এটা কোথায় থাকছে, বাহিরে থাকছে না, উদ্ভিদ কোষটা তো বাহিরে থাকছে, তাই তার একটা মোটা চাদরের দরকার হয়। উদ্ভিদ কোষের সেই মোটা চাদরটা হচ্ছে কোষ প্রাচীর। এরপর তুমি যদি কোষটার দিকে তাকাও খুব বড় করে, দেখবে এর মাঝে এরকম কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি কোষ গহ্বর। গহ্বর শব্দটার মানে হচ্ছে ফাঁকা জায়গা। ঠিক আছে, এই যে দেখো এখানে কি লেখা, কোষ গহ্বর। গহ্বর শব্দটার মানে কি, ফাঁকা জায়গা। তো উদ্ভিদের কোষে এরকম একটা ফাঁকা জায়গা থাকে, কিন্তু আমরা যখন আমাদের কোষ দেখবো, আমাদের কোষে কিন্তু এরকম কোনো ফাঁকা জায়গায় থাকে না। মূলত উদ্ভিদের যে দেহটা, সেটাতে আমরা কোন 2টা বৈশিষ্ট্য পেলাম, এক হচ্ছে কোষ প্রাচীর, যেহেতু উদ্ভিদ বাহিরে থাকে তার একটা মোটা চাদরের দরকার হয়, কিন্তু প্রাণী কোষে কিন্তু এই কোষ প্রাচীর থাকবে না, কারণ আমরা তো নিজেরাই পোশাক আশাক করতে পারছি, আমাদেরকে আর এক্সট্রা ভারী কিছুর দরকার হয় না। তো উদ্ভিদ কোষ কিন্তু সেই চাদরটা দিয়ে নিজেকে আগলে রাখে, সেই চাদরটার নাম কি, কোষ প্রাচীর। আর প্রাণী কোষে কিন্তু তাহলে কি, আমাদের যেহেতু আমরা পোশাকই পরছি, আমাদের কোষে এরকম প্রাচীর টাচীর লাগবে না, তাই আমাদের কোষ প্রাচীর থাকে না। দ্বিতীয় পয়েন্টটা, উদ্ভিদ কোষের শুরুতেই তুমি দেখবে এর মাঝে একটা বিশাল বড় ফাঁকা জায়গা, কিন্তু প্রাণী কোষে কিন্তু এরকম কোনো ফাঁকা জায়গা থাকে না। তাই কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। 3 নাম্বার পয়েন্টে আসি। আমরা যখন প্রথম অধ্যায়টা পড়েছি, সেখানে একটা শব্দ লেখা ছিল, সেই শব্দটাকে আমরা কেউ জানি? সেই শব্দটা হচ্ছে হেটারোট্রফিক। এবং দেখবা অ্যানিমেলিয়া কে নিয়ে যখন আলোচনা করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি বলছি, হেটারোট্রফিক। কেন, কি কারণে? কারণ আমরা, শব্দটার অর্থ কি, পরভোজী। কেন পরভোজী? কারণ আমি নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারি না, আমার খাবার প্রস্তুতের জন্য আমার অন্যের উপর নির্ভর করতে হয়। এখন কখনো কি তোমরা চিন্তা করেছো যে হ্যাঁ, আমি কেন নিজের মধ্যে শরীরের ভেতরেই খাবার প্রস্তুত করতে পারি না? তার কারণ হচ্ছে আমাদের শরীরে এমন একটা অঙ্গাণু নেই যার কারণে আমরা খাবার তৈরি করতে পারবো। সেই অঙ্গাণুটা কিন্তু আবার উদ্ভিদের থাকে। সেই অঙ্গাণুটার নাম কি? সেই অঙ্গাণুটার নাম হচ্ছে প্লাস্টিড।
ঠিক আছে, এই যে দেখো উদ্ভিদের দেহের মধ্যে এই যে এখানে যে অঙ্গাণুটা দেখতে পাচ্ছ না এরকম চাকতির মতো, এটাই হচ্ছে সেই প্লাস্টিড। যে প্লাস্টিডটা আমাদের শরীরে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড থাকে। এবং উদ্ভিদ কোষে যেহেতু প্লাস্টিড থাকে, একটা সেকেন্ড, ওকে, উদ্ভিদ কোষে যেহেতু প্লাস্টিড থাকে তাই বলতো এরা কি করতে পারে, নিজের খাবার নিজেরা প্রস্তুত করতে পারে। কিন্তু আমাদের শরীরে তো প্লাস্টিক নেই। যদি আমাদের শরীরে প্লাস্টিক থাকতো তাহলে আমাদের গায়ের রং কি হতো বলতো, সবুজ বর্ণের হতো। যেহেতু আমাদের গায়ের রং সবুজ বর্ণের না, তার মানে কি আমাদের শরীরে প্লাস্টিক নেই। যেহেতু আমাদের শরীরে প্লাস্টিক নেই তাহলে আমরা কি করব, নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করতে পারবো না। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিন্তু এই অংশগুলোতেই পার্থক্য আছে। যে উদ্ভিদ কোষে যেমন তুমি গেলে দেখবে একটি কোষ প্রাচীর আছে, মাঝে একটা ফাঁকা জায়গা আছে যেটাকে বলছি কোষ গহ্বর, এবং খাবার প্রস্তুতের জন্য একটা বিশেষ অঙ্গাণু থাকে যেটাকে আমরা কি বলি, প্লাস্টিড বলি। ঠিক আছে, এবার আমরা চলে যাই একটু প্রাণী কোষে। প্রাণী কোষের চিত্রটাতে দেখলে দেখো তুমি জাস্ট একটা আবরণে এটা মূলত তৈরি হয়েছে, একটা আবরণে তৈরি। এবং আপু শুরুতেই বলছি যে কোনো কোষই তুমি তাকাও, শুরুতেই তুমি কি দেখবে, এরকম আমরা উদ্ভিদ কোষের দেখি এখানে কি থাকবে, একটা কোষ গহ্বর থাকবে। এখানে কি থাকবে, যে অংশটা আপু শুরুতেই বলছি যে একদম চোখে পড়বে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের সাথে এরকম ঢেউ খেলানো একটা অঙ্গাণু থাকে যার নাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এর গায়ে ছোট ছোট বৃন্ত থাকে যাকে আমরা বলে থাকি রাইবোসোম। এবং আরেকটা কথা আমরা সবসময় বলি না যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। কেন পাওয়ার হাউস? তোমার যে কোনো কাজ করার জন্য তোমার শক্তির প্রয়োজন। এখন তার মানে কি, এমন একটা অঙ্গাণু লাগবে যেটা তোমার শরীরে শক্তি প্রস্তুত করবে। তো সেই শক্তি প্রস্তুত করার অঙ্গাণুটা থাকবে মাইটোকন্ড্রিয়া। এবং আপু আরেকটা কি বললাম, উদ্ভিদ নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে। কেন? তার ভিতরে এরকম প্লাস্টিড থাকে। একই সাথে কিছু বডিগার্ড থাকে যার নাম হচ্ছে তোমার এরকম লাইসোসোম। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার গায়ে তো রাইবোসোম ছিল। আরেক প্রকার থাকে যাদের গায়ে এরকম কোনো রাইবোসোম লেগে থাকে না, সেটাকে আমরা বলি কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবং আরেকটা অঙ্গাণু থাকে যার নাম গোলজি বস্তু। আমরা হচ্ছে সামনে এগুলা নিয়ে আরো এলাবোরেটলি আলোচনা করব। ঠিক আছে, তার মানে উদ্ভিদ কোষে কি দেখতে পেলাম, প্রথমে দেখতে পেলাম নিউক্লিয়াস যেগুলো একদম পয়েন্ট ওয়াইজ থাকবেই। তারপরে কি এখানে কি ছিল, রাইবোসোম। তার মানে রাইবোসোম যার সাথে লেগে থাকবে, তার মানে কি এই অংশটাতে তুমি যখন হাত দিবে তোমার হাতে লাগবে না, তাহলে এটা কি হয়ে যাবে, অমসৃণ। মসৃণ নয়। আর এটার নাম হয়ে যাবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার নাম কি হবে, মাইটোকন্ড্রিয়া। এটা কি হবে, প্লাস্টিড। এটা কি, লাইসোসোম। এই তো হয়ে গেল আমাদের উদ্ভিদ কোষ। প্রাণী কোষটাও কিন্তু একই। তোমার এখানে দেখো একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি না, কারণ আমরা তো নিজেদের খাবার নিজে প্রস্তুত করতে পারি না। প্লাস্টিড থাকবে না, কোনো প্রকার কোষ গহ্বর নেই। এবং আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে, যেমন আমাদের সেন্ট্রোজোম আছে, উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকবে না। তার মানে কি, সেন্ট্রোজোম থাকার কারণে এটা কি করে, আমাদের কোষ বিভাজিত, মানে কি একটা কোষ মাঝখান থেকে দুই ভাগ হয়ে যে দুইটা কোষে যে পরিণত হলো, সেটা হওয়ার জন্য যে অঙ্গাণুটার অনেক অনেক প্রয়োজন সেটা হচ্ছে সেন্ট্রোজোম। যে সেন্ট্রোজোমটা কিন্তু আবার তোমার উদ্ভিদ কোষে থাকবে না। তাহলে কি কি থাকবে না থাকবে আমরা একটু দেখি। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। একই সাথে কোষের ভেতরে তোমার কি থাকবে, প্রোটোপ্লাজম সবকিছুতেই থাকবে। মূলত তুমি যদি কোষটাকে দুইটা ভাগে ভাগ করতে চাও, কোষটা মূলত আসলে দুইটা ভাগ। ঠিক আছে, এক হচ্ছে তার বাইরের আবরণ, আর একটা হচ্ছে ভেতরের।
কোষের ভেতরে যা কিছু থাকবে তার নাম হয়ে যায় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মূলত কোষের বাইরে তোমার আবরণ, তার ভেতরে যা কিছু তার নাম প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। মূলত কোষের ভেতরে তুমি দেখবে এরকম একটা তরল থাকে, আর হচ্ছে কি বলছে আপু শুরুতেই যেটা গোল দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। দুঃখিত, দাঁড়াও একটা সেকেন্ড। ওকে, তো প্রোটোপ্লাজমের দুইটা অংশ থাকে, একটার নাম হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, কোষের বাইরের আবরণ, কোষ ঝিল্লি, তার ভেতরের সবকিছুকে বলবো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে এই যে তরলটা, এই যে কমলা রঙের ছোট ছোট ডট দিয়ে আপু যেটা দেখিয়ে দিয়েছি সেটা আসলে সাইটোপ্লাজম। আর ভেতরে তুমি যে গোল অংশটা দেখতে পাচ্ছ না, এটার নাম হয়ে যাবে তোমার নিউক্লিয়াস। ক্লিয়ার? ওকে, এবার দেখি আমাদের তারপরে আসি হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে দুইটায়, প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। একইভাবে গোলজি বস্তু থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে কিন্তু থাকবে না। লাইসোজোম দুটাতেই থাকবে, কারণ দুইটাতে আমাদের বডিগার্ডের দরকার হয়। কোষকঙ্কালও দুইটাতে থাকবে, রাইবোজোমও দুইটাতে থাকবে। একই সাথে সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। এরপর চলে আসে ওই যে আপু বললাম না, বাহিরের যে আবরণ যেটা উদ্ভিদ কোষে থাকে খুবই মোটা করে, তার নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা তোমার উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটা অনেক কিছু দিয়ে তৈরি, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এখান থেকে কিন্তু অনেক অনেক এমসিকিউ চলে আসে। ঠিক আছে, আর তুমি যদি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দেখো সেটা হচ্ছে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। আর ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে তোমার কাইটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি দ্বারা নির্মিত? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। আর ছত্রাকের কোষ প্রাচীরটা কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই অংশটা। এবার আসো আমরা একটু কোষ প্রাচীরের চিত্রটা আঁকবো, সেটা আমরা যেন 5টা ডট দিয়ে খুব ইজিলি আঁকতে পারি। 1 2 3 4 5। কি করব? ডট গুলাকে প্রথমে আমরা এভাবে করে যুক্ত করে দিব। তারপর তুমি যে অংশ দিয়ে যুক্ত করেছো না, তার ভেতরে আরেকটা দাগ দিয়ে দাও বা ওভারলাইনটা করে দাও। দিলাম। তার মাঝ বরাবর আমরা এরকম আরেকটা বৃত্ত দিয়ে ডাবল লাইনিং করে দিব। আর বাইরের অংশগুলাতেও আমরা এই যে ম্যাথের থার্ড ব্র্যাকেটের মতো এভাবে করে এঁকে দিব, যেটাকে আবার এমনি করে যুক্ত করে দিব। ঠিক আছে, এটার চিত্রটার নাম কি? যে কোনো চিত্র আমরা পেন্সিল দিয়ে সবকিছু আঁকবো, এবং চিত্রের নিচে যে লেখা সেটাও কিন্তু আমরা কি দিয়ে আঁকবো? পেন্সিল দিয়েই মূলত লিখবো। সেটা কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের লেবেলিংটা কি হবে? প্রথমে তোমার এখান থেকে কি আসবে? প্রাথমিক, তারপরে এই ফাঁকা জায়গাটা কি? মধ্য পর্দা, এরপর এটা কি হবে? বহি স্তর, মধ্য স্তর, আর একদম ভেতরেরটা কি? অন্তঃস্তর। এই তিনটা মিলে যে তৈরি করলো সেটাকে আমরা কি বলবো? গৌণ প্রাচীর। ঠিক আছে, দেখো চিত্রটা দেখি আমরা। এই যে দেখো, এটা ছিল মধ্য পর্দা, একদম এটা প্রাথমিক প্রাচীর। এই তিনটা লেয়ার দেখো, বহি, মধ্য, অন্ত, এই তিনটা মিলে কি হচ্ছে? গৌণ প্রাচীর। তাহলে আমাদের কোষ পর্দা, কোষ প্রাচীর কিন্তু পরীক্ষাতে আসলে আমরা ঝটপট এঁকে ফেলতে পারবো, জাস্ট 5টা ডট দিয়ে আমরা ইজিলি এঁকে ফেলতে পারি। এবার আসি আমরা একটু দেখি প্রাথমিক প্রাচীর কি? এক স্তর বিশিষ্ট। মধ্য পর্দার উপর যে আবরণটা থাকে সেখানে মূলত প্রোটোপ্লাজম থেকে এক প্রকার পদার্থ নিষ্কৃত হয়, যেটা জমা হয়ে হয়ে মূলত এই গৌণ প্রাচীরটা তৈরি করে। কোষ প্রাচীরের কাজ কি? মূলত যেহেতু আবরণ, তার মানে ভেতরে কোনো খারাপ কিছু প্রবেশ করতে দিবে না। মূল কাজ হচ্ছে এটা, আকৃতি ঠিক রাখা, এবং কোষ পর্দাও কিন্তু চলাচলটা নিয়ন্ত্রণ করে। যে খনিজ লবণ বা পানি যা কিছুই চলাচল করুক না কেন, সেই সবকিছুই কিন্তু তোমার নিয়ন্ত্রণ করছে কোষ প্রাচীর। তাহলে আমাদের ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে কাইটিন। এরপরে আমরা সৃজনশীলটা প্র্যাকটিস করব, কিন্তু তার আগে আমরা ঝটপট আরেকবার একটু দেখে নেই যে যারা পরে জয়েন করেছো তাদের জন্য, যে আমরা আসলে কি কি পাবো।
তো অনলাইন ব্যাচে ভর্তি হলেও কিন্তু তোমরা 10 কে এই যে এভাবে করে পেয়ে যাচ্ছ। মূলত তুমি এক সেকেন্ড আমি তোমাদেরকে দেখাই, এই দেখো কি করব প্রথমে আমরা, প্রথম যে কাজটা হবে এখানে যে আমাদের নবম শ্রেণী নির্বাচন করা, করলে এরপর 10 মিনিট স্কুলে তুমি ক্লিক করে দিবে, করলেই দেখবে এখানে তোমার সবগুলো অ্যাক্সেসরি তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে টপ 10, লার্নিং রিপোর্ট, সবকিছু A to Z তুমি সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। তুমি যখন 10 এ ক্লিক করবে এখানে কিন্তু তোমার A to Z সবকিছু দেওয়া আছে। এখন অব্দি ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে, কিছুদিনের মধ্যে বাকি সাবজেক্ট গুলাও কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে যাবে। আর তুমি যদি লার্নিং রিপোর্টে যাও, লার্নিং রিপোর্টে দেখো এখানে সবকিছু দেওয়া আছে। তুমি লাইভ ক্লাস কতক্ষণ করেছো, তোমার যে ক্লাসের পরপর তোমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে তুমি কেমন ফলাফল করেছো, তোমার লিখিত পরীক্ষা কেমন হয়েছে, কুইজ কেমন হয়েছে, সব কিছুর ডিটেলস কিন্তু তুমি এখানে মূলত পেয়ে যাচ্ছ। ওকে, তো চলো আমরা এখন এই সৃজনশীলটা একটু প্র্যাকটিস করব। যে 3টা ছবি দেওয়া আছে, চিত্র A, B এবং C। চিত্র A তে কি দেওয়া আছে, অ্যারেনকাইমা কি, 2 নম্বরে বলা আছে প্যারেনকাইমা কি, এগুলা নিয়ে আমরা এই চ্যাপ্টারের আরো সামনে পড়বো। A চিত্রের গঠন, A চিত্রটা দেখো তো কিসের মতো লাগছে, আরেকটা কি বলছে B এবং C। B এবং C নিয়ে আমরা সামনের চিত্রগুলা পড়বো, কিন্তু আপু ছোট্ট করে তো অলরেডি দেখিয়ে দিয়েছি। বিটা কি বলতো, একটা মাইটোকন্ড্রিয়ার স্টেপ। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, পাওয়ার হাউস বলি, তার মানে কি এখানে মূলত শক্তি উৎপন্ন হয়। আর এই পাশে যদি আমরা তাকাই, এটার নাম হয়েছে ক্লোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদে থাকে, যেটা উদ্ভিদের খাবার তৈরি করে। তো আমরা সৃজনশীলের গ নাম্বারটাতে কি লিখবো, প্রথমে লিখবো কোষ প্রাচীর। তাহলে আমাকে প্রশ্নে কি বলছে, এর গঠন ব্যাখ্যা করতে। তুমি সুন্দর মতো কি করবে, এর গঠনটা ব্যাখ্যা করবে, যে কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, কোথায় কোথায় থাকে, যেমন এটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। একই সাথে তোমার লিখতে হবে যে এর 2টা স্তর থাকে, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর আর একটা মধ্য প্রাচীর বা গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা কিভাবে তৈরি হয়, যে মধ্য পর্দা আছে 2টার মাঝে যে ফাঁকা স্থান, সেখানে প্রোটোপ্লাজম থেকে কিছু নিঃসৃত হয়। প্রোটোপ্লাজমটা কি আমাদের মনে আছে তো, আপু যে দেখালাম, এই যে তোমার বাইরের আবরণের ভেতরে যা কিছু সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। সেটা আবার 2টা ভাগে ভাগ, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গোলাকার। ঠিক আছে, ওকে। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানগুলা কি কি, সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলা থাকে মূলত। তারপরে কোনটার কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি, যেমন আমরা মনে রাখবো যে উদ্ভিদের কোষ প্রাচীর কি কি, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ছত্রাকেরটা কাইটিন দ্বারা নির্মিত, আবার ব্যাকটেরিয়ারটা পলিস্যাকারাইড, প্রোটিন, এগুলো দিয়ে তৈরি। এই জিনিসগুলো সুন্দর মতো লিখতে হবে। এরপরে তোমার এই চিত্রটা ব্যাখ্যা করতে হবে, যে মাঝে মাঝে কূপ থাকে যেটার মাধ্যমে পানির আদান প্রদানটা সম্পন্ন হয়। এবং সবশেষে যে কাজটা করতে হবে এখানে, ওই যে আপু যে চিত্রটা শিখিয়ে দিলাম 5টা ডট দিয়ে, সেই চিত্রটা তোমার ঝটপট এঁকে দিতে হবে। এই চিত্রটা এঁকে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা যারা এখন ক্লাস করছো তাদের জন্য হচ্ছে এটা একটা হোমওয়ার্ক, যে কোষ প্রাচীর থাকে কাদের থাকে না, প্লাস্টিড থাকে থাকে না, কোষ গহ্বর থাকে থাকে না, বা আকার আকৃতিতে কেমন হয়, এবং সেন্ট্রিওল থাকে যে, এটার একটা হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমাদের ক্লাসে তোমাদের সাবমিট করে দিতে হবে। আচ্ছা, তো এটা তোমরা সাবমিট করে দিবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো তোমরা কিন্তু চাইলে, তোমরা যারা আমাদের সাথে সামনে অনলাইন ব্যাচে যুক্ত হবে, তারা কিন্তু 10 পাচ্ছ। এবং আপু তো তোমাদেরকে দেখালাম যে আমাদের ক্লাসগুলা কিভাবে ভাগ করা হচ্ছে, সে অনুযায়ী মূলত ক্লাসগুলো হবে। প্রত্যেকটা টপিক যেন তোমরা ক্লিয়ারলি বুঝো সেটা আমরা নিশ্চিত করব। এবং একই সাথে কিন্তু তোমাদের 10 থাকছে, এবং তুমি প্রতি মাসে কি কি করছো সেটাও কিন্তু লার্নিং রিপোর্টে থাকছে। তো আশা করি ইনশাল্লাহ তোমাদের সাথে সামনের ক্লাসগুলোতে হয়তো বা দেখা হবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।